নতুন বউকে নিয়ে স্বাক্ষর মায়ের রুমে গিয়ে দেখল তিনি নিজেকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করছেন। আকস্মিক এরকম একটা ঘটনা চোখের সামনে দেখে স্বাক্ষর ও নীরা একদম অবাক হয়ে গেল। ওদিকে জাহানারা বেগম তার শাড়ি ফ্যানের সাথে আটকাবার চেষ্টা করছেন। ছেলে না জানিয়ে বিয়ে করেছে বলে কোনো মাকে সুইসাইড করতে পারে? বড় ধরনের ধাক্কা খেয়ে গেল নীরা। উনি তাহলে কখনোই এই বিয়ে মেনে নিবেন না, এটা নিশ্চিত একেবারে। স্বাক্ষর ছুটে গেল তার মাকে আটকাতে। নীরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। স্বাক্ষর মাকে বিছানায় বসিয়ে দিয়েছে। মাকে বারবার করে বুঝিয়ে বলছে যেন ওকে ভুল না বোঝে, কিন্তু মা কোনো কথা বলছে না। ওনার হাইপার টেনশন বেড়ে গেছে। সব দিক দেখে দুশ্চিন্তা বাড়ছে নীরার। হঠাৎ এত সব ঘটনার কারণ জানতে হলে চলুন ঘটনা শুরুতে যাওয়া যায়। আসলে একটু আগেই দরজা খুলে ছেলের সাথে নতুন বেনারসি পরা ঘোমটা টানা এক মেয়েকে দেখে অবাক হয়ে গেলেন মা। নিঃসন্দেহে এটা ছেলের বিয়ে করাবো। সদ্য বিয়ে করে এনেছে, কিন্তু স্বাক্ষরের মতো ছেলে বাবা মাকে না জানিয়ে বিয়ে করতে পারে না। সবকিছু কেমন যেন অদ্ভুত লাগছে মায়ের কাছে। মা ছেলের মুখের দিকে তাকালেন। স্বাক্ষর নত মুখে মেঝের দিকে চেয়ে আছে। ওর চোখে মুখে ভয় কাজ করছে। বিয়ের খুশিটা এখন নেই। মা অবাক হয়ে অনেকক্ষণ কথা বলতে পারলেন না। স্বাক্ষর নিজেই নীরবতা ভাঙল। আম্মু ও নীরা, আমি তোমাদেরকে না জানিয়ে বাকিটুকু আর বলতে হলো না। মা বুঝে গেছেন কাহিনী কি। ছেলে যে বিয়ে করে বউ নিয়ে বাসায় ফিরেছে সেটা না বোঝা হয়ে গেছে। তো সাহস কত বড়! জন্ম দিয়ে কোলে পিঠে করে মানুষ করলো বাবা মা, আর আজকে কোথাকার কোন মেয়ে বিয়ে করে আমার বাসায় এনে বলছিস তোমাদেরকে না জানিয়েই কষ্ট করে ছেলে ফেলে মানুষ করার উপহার হয়তো এটাই, তাই না? এদিকে নীরা চুপচাপ চেয়ে আছে মেঝের দিকে। ওর বুকটা ভয় শুকিয়ে গেছে। স্বাক্ষরের সাথে সম্পর্কটা বেশ কয়েক মাসের। প্রথম আলাপ হয় ভার্সিটির একটা প্রোগ্রামে, তারপর দেখা করে একসাথে কিছু সময় কাটানো, তারপর হঠাৎই প্রেমটা হয়ে যায়। তখনও জানতো না এর পরের জীবনে কত ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। স্বাক্ষর বলল, আম্মু নীরার মুখ দেখবে না? মা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন, তারপর নিজের রুমে গিয়ে প্রবেশ করলেন। স্বাক্ষর বলল, নীরা তুমি চিন্তা করো না, আমি দেখি মা কি বলে। তবে মায়ের মুখ দেখে বুঝতে পারছি অনেক কষ্ট পেয়েছে। নীরার বলতে ইচ্ছা করলো, আমার জন্য তোমার মা অনেক কষ্ট পেল, আমাকে মাফ করে দিও। কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না, হয়তো ভয়ে। স্বাক্ষর নীরাকে দাঁড় করিয়ে রেখে মায়ের দরজায় গিয়ে দাঁড়ালো। দরজা খোলাই আছে। ও ডেকে বলল, মা গো, ও মা কোথায় গেলে? মায়ের কোনো সারা শব্দ পাওয়া গেল না। স্বাক্ষর কি বলবে বুঝতে না পেরে আবার ডাকলো, মা গো কোথায় গেলে তুমি? এবারও মায়ের কোনো সাড়া নেই। স্বাক্ষর নিজের মতো বলে গেল, মা নীরাকে কি রুমে নিয়ে যাব? ওর মুখটা দেখলেও না ওকে রুমে নিয়ে যাই মা। মা এসে একবার তাকিয়ে কোনো কথা না বলে ঠাস করে দরজা লাগিয়ে দিলেন। ছেলের মুখের উপর কোনো মা এভাবে দরজা লাগিয়ে দিতে পারে জানা নেই স্বাক্ষরের। কিন্তু একা একা বিয়ে করে ফেলাটাও অনেক বড় অপরাধ হয়ে গেছে। মা তো অনেক ভালোবাসে ওকে। বাবা মা কত আশা নিয়ে আছেন ছেলেটাকে সেকেন্ড লেফটেন্যান্ট বানাবেন। ছেলে বিয়ে করে এসে সমস্ত আশাই মাটি করে দিয়েছে। স্বাক্ষর ভয় আর কথা বাড়ালো না। মায়ের অনুভূতি ছাড়া নীরাকে বসতেও বলতে পারছে না। মেয়েটা ঠায় দাঁড়িয়ে আছে দরজায়। স্বাক্ষর আবার গিয়ে পাশে দাঁড়িয়ে বলল, সরি নীরা, বোধহয় আমাদের অনেক ঝড়ঝাপটা সামলাতে হবে। নীরা কোনো কথা বলল না, সে চুপচাপ। মা দরজা লাগিয়ে দিয়েছেন মুখের উপর। কথাটা শুনে স্বাক্ষরের পাঞ্জাবের হাতা খামচে ধরল নীরা। স্বাক্ষর নীরার হাত চেপে ধরে ওকে সান্ত্বনা দিল। এখন অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই। বাবা আসার পর একটা না একটা কিছু হবেই। হয় বরণ করে নেবেন, নয়তো বের হয়ে যেতে হবে বাড়ি ছেড়ে। কিন্তু কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে মেয়েটা? নীরার হাত ধরে ওকে সান্ত্বনা দিয়ে সোফায় বসিয়ে দিল স্বাক্ষর। তুমি এখানে বসো, আমি আরেকবার যাই। বাবা থাকলে কিছুটা ভরসা পেতাম। থাকো কেমন? স্বাক্ষর আবার গেল মায়ের কাছে। নীরার বুকের ভেতর ধুকপুক শুরু হলো। তারপর শেষ আর একবার চেষ্টা করতে মায়ের দরজায় গিয়ে ডাকলো, মাগো আমি কোনো অন্যায় করিনি, একটা ঝামেলায় পড়ে বিয়ে করতে হয়েছে, আমাকে বিশ্বাস করো তুমি। দরজাটা খোলো না প্লিজ। মেয়েটা অনেক টায়ার্ড, কাল রাত থেকে না খেয়ে আছে। ওর কথা একটু যদি। দরজা খুলে গেল। মা ভয়ঙ্কর চেহারায় তাকিয়ে আছেন। যত রেগেই থাকুক না কেন দরজা খুলেছেন তো। স্বাক্ষর মায়ের হাত ধরে বলল, মা প্লিজ নীরার মুখটা দেখো, আমি জানি তোমার পছন্দ হবে। মা অভিমানী চোখে তাকিয়ে কথা না বলে চটাং করে বসার ঘরে চলে গেলেন। নীরার ঘুমটা তুলে তাকালেন ছেলের বউয়ের দিকে। মেয়েটা দেখতে খারাপ না, বেশ সুশ্রী। মা কিছু না বলে সেখান থেকে চলে গেলেন। স্বাক্ষর মনে মনে ভেবেছিল এবার বুঝি তার মা মেয়েটাকে ঘরে তুলবে, এবার বুঝি একটু মন গলেছে। কিন্তু এটা কি হলো? নীরার মুখটাও চুপসে গেল। তখনই তাদের দুজনকে অবাক করে মা নাস্তা হাতে এনে টেবিলের উপর শব্দ করে রাখলেন। তারপর বললেন, খেয়ে নিতে বল তোর বউকে। স্বাক্ষর কি করবে বুঝে উঠতে পারল না। নীরা দুদিন কিছু খায়নি। ও যেহেতু এখন স্বাক্ষরের স্ত্রী, কাজেই ওর ব্যাপারে সমস্ত চিন্তা ভাবনা স্বাক্ষরকেই করতে হবে। খেয়ে নাও নীরা। নীরা কিছু বলল না। এই অবস্থায় খাওয়ার মতো রুচি বা ইচ্ছা কোনোটাই ওর নেই। তার উপর বিয়ের সাজে এভাবে কতক্ষণই বা থাকা যায়? নীরাকে রুমে ঢুকতেও বলতে পারছে না স্বাক্ষর। নাস্তা খেতে বলার পর আরেকবার মায়ের কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। নীরাকে খাওয়া শেষে রুমে নিয়ে যাবে ভাবলো জিজ্ঞাসা করার জন্য। দরকার হলে দুজনে আজ একসাথে মায়ের পা ধরে বসে থাকবে সারাদিন। কি হলো খাও। নীরা অল্প একটু খাবার তুলে মুখে দিল। এরপরে নীলাকে নিয়ে রুমে আসার পর এই কাণ্ড। নীরা বেচারি একেবারে ভেবাচাকা খেয়ে গেছে। মা এবার বলে উঠলেন, আমি এই মেয়েকে কিছুতেই মেনে নিব না। কাল রাত থেকে কিছুই খাইনি বলেছিস, সেটা আমার কানে এসেছে। আর এমনিতেও আমার বাড়িতে আসা কোনো মানুষকে আমি না খাইয়ে রাখতে পারি না। তাই বলে এটা ভেবে নিও না যে তোমাকে আমি মেনে নিয়েছি। যে পরিস্থিতি আসুক, আমার ছেলে আমার অনুভূতি ছাড়া কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে, সেটা আমি মেনে নিতে পারবো না। আর তুই যদি বলিস এই মেয়ের সাথেই সংসার করবি, তাহলে কিন্তু আমি। মা কি করছো তুমি? স্বাক্ষর মনে মনে ভাবলো, বাবা কেন এখনো আসছে না। বলতে না বলতেই কলিং বেলের শব্দ হলো। স্বাক্ষর ছুটে গেল সেদিকে। দরজা খুলতেই তার বাবা প্রবেশ করলেন। স্বাক্ষরের চোখে মুখে ঘাম দেখে বললেন, কি হয়েছে তোর? এই অবস্থা কেন? আর অসময়ে
সময় তোর গায়ে শেরওয়ানি কেন? লোকটা খুব রসিক, বেশ রস রেখে কথা বলেন প্রায় সময়। স্বাক্ষর আমতা আমতা করে বলল, বাবা আমি একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি, এখন কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না, মাথায় খুব টেনশন লাগছে। এই মুহূর্তে আমার একমাত্র ভরসা শুধু তুমি। আরে বাবা কি হয়েছে সেটা যদি না বলিস তাহলে কিভাবে কি সমাধান করব বলতো? আসলে আমার বাবা জোর করে আমার বিয়ে দিয়ে দিচ্ছিল। আমি বাসায় বেশ কয়েকবার জানিয়েছি আমি স্বাক্ষরকে ভালোবাসি, ওর সাথে আমি সারা জীবন কাটাতে চাই। বাবা জিজ্ঞাসা করলেন ও কি করে? আমি যেই বললাম এখনো কোনো চাকরি করে না, সাথে সাথে আমাকে বললেন আর কোনোদিন যেন ওর নাম মুখে না আনি। আর এক সপ্তাহের মধ্যে আমার বিয়ে ফাইনাল করে ফেললেন। কাল রাতে কোনোভাবে আমি পালিয়ে এসেছি। জাহানারা বেগম দাঁড়িয়ে পড়লেন। আর তারপর আমার ছেলের গলায় ঝুলে পড়লে তাই তো? আমার ছেলের হাত ধরে ড্যাং ড্যাং করে এখানে চলে আসলে তাই না? একবারও মাথায় আসলো না ওই বাড়ির লোকজন কি ভাববে, ছেলেটার বাবা মা তোমাকে নিয়ে কি ধারণা পোষণ করবে? এসব কিছুই মাথায় আসলো না তোমার। তাহলে তো বলতে হয় তুমি একটা বেহায়া। বলিস কি রে, এ তো আচ্ছা ঝামেলা। সরাসরি নিজেকে শেষ করে দিয়ে চলে গেল তোর মা। আরে কিছু হয়ে গেলে হামারা কিয়া হতা বাবা। তাই তো আমি খুব টেনশনে পড়ে গেছি। মাকে দেখে মনে হচ্ছে খুব সিরিয়াস। প্রথমে ভেবেছিলাম কিছুক্ষণ রাগ করে তারপর ভুলে যাবে, কিন্তু এখন যা বুঝতে পারছি এত সহজেই পাহাড় সমান রাগ কমবে না। নীরাকে বিয়ের পোশাকটা পর্যন্ত খুলতে বলতে পারছি না এখনো। স্বাক্ষরের বাবা সবকিছু শুনে চিন্তা করে বললেন, সবকিছুই বুঝলাম, তবে একটা কথা কি জানিস, মা বাবা ছোট থেকে সন্তানদের বড় করে অনেক যত্ন করে লালন পালন করে। এই সন্তানদেরকে নিয়ে তাদের অনেক স্বপ্ন থাকে, আশা থাকে। এমনকি তারা এটাও ভেবে রাখে নিজের ছেলের জন্য একটা সুন্দর দেখে শুনে বউ নিয়ে আসবো। আর এমন সন্তান যদি হঠাৎ করেই বড় হয়ে নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে ফেলে হুট করে একদিন বউ নিয়ে চলে আসে, তাহলে সত্যিই খারাপ লাগার কথা। সবাই তো আর আমার মতো রসিকার কুল হয় না রে। স্বাক্ষর বাবার কথা শুনে মাথা নিচু করে ফেললো। এই সমস্যাগুলো যখন হয়েছে তখন একবার আমাকে জানাতে পারতি, তাহলে আমার জন্য কাজটা আরো সহজ হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, এখন টেনশন করিস না, দেখি তোর জন্য কি করতে পারি। আসলে আপনি আমাকে ভুল বুঝছেন। আমি এমন একটা পরিস্থিতিতে ছিলাম, কি ভুল আর কি ঠিক সেসব চিন্তা করার মতো সময় এবং মানসিক অবস্থা ছিল না। বিশ্বাস করুন, কোনটা ঠিক কোনটা বেঠিক এসব আমার মাথায় কাজ করছিল না। আমার শুধু একটাই চিন্তা মাথায় ঘুরছিল, আমি অন্য কোনো মানুষের সাথে আমার সারা জীবন কাটাতে পারবো না। হ্যাঁ, নিজের ভালোবাসাকে বাঁচাতে গিয়ে আমার ভালোবাসা শেষ করে দিতে রাজি হয়ে গেলে তাই না? মানে তোমার ভালোবাসাকে নিজের করে নেওয়ার জন্য আমার ছেলেটাকে এভাবে আমার থেকে সরিয়ে ফেললে। তুমি যদি ওকে এভাবে বিয়ে না করতে তাহলে আমি অবশ্যই ওর জন্য দেখে শুনে একটা বউ আনতাম, তাই না? তোমাকে তো আমার মোটেও পছন্দ হয়নি। হ্যাঁ তুমি দেখতে সুন্দরী, কিন্তু একটা বেহায়া আর লাজ শরম ছাড়া মেয়ে মানুষ আমার একদম পছন্দ না। এমন সময় সেখানে প্রবেশ করলো স্বাক্ষর আর তার বাবা। প্রিয় ভিউয়ার্স, এই গল্পটির পরবর্তী অংশ দেখতে চাইলে অবশ্যই দ্বিতীয় পর্ব লিখে কমেন্ট করে গল্পটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।